ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 5 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 4খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, যে আমাদের সিডিপি ক্লাসের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রতিটা ক্লাসের সাথে লিঙ্ক রয়েছে। তাই ধারণা আমরা প্রথম থেকে যে বেসিক থেকে আমরা শুরু করেছি, আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সেক্ষেত্রে তোমাদের 24-এর টেট যারা দেবে, যাদের লক্ষ্য রয়েছে 24-এর টেট দেওয়ার, তাই তাদের যদি প্রশ্ন কঠিনও হয়, এই বেসিক ধারণা থেকে তারা কিন্তু উত্তর করতে পারবে। আশা করি যারা ক্লাসটা দেখছো বা আমাদের এই যে ক্লাসগুলো যারা নিয়মিত দেখছো বা করছো, তাদের কিন্তু একটা বেসিক ক্লিয়ার ধারণা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে, এটা আমি বলে রাখছি। তাহলে শুরু করি। দেখো, সিডিপির ক্ষেত্রে মুখস্থ কিছু নেই, কিছু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে, যেগুলো বেসিক ধারণা রয়েছে, যেগুলো আমরা সেই কনসেপ্ট দিয়ে, সেই বেসিক ধারণাগুলো দিয়ে আমরা কিন্তু উত্তর করার চেষ্টা করি। টিডব্লিউএস আমাদের একাডেমি অ্যাপে আমাদের 24-এর টেট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, তারা কিন্তু ডাউনলোড করে নেবে। প্রথম প্রশ্নটা দেখো, মানব জীবনের বিকাশ শুরু হয় মাতৃগর্ভে জন্মের 24 ঘন্টা পর থেকে, জন্মের পর পরিবেশে, বাল্যকাল থেকে। মানব জীবনের বিকাশ কখন শুরু হয়? মানব জীবনের বিকাশ কখন শুরু হয়? সামনে 24-এর টেট ছাড়াও যারা এসআই অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের পরীক্ষার প্রস্তুতি হিসাবে নিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট থেকে প্রায় 50 মার্ক থাকে। সেই 50 মার্ক কিন্তু অনেকেই এড়িয়ে যায় ব্যাপারটা সহজ বলে, কিন্তু ব্যাপারটা ততটা সহজ নয়। যারা 23-এর টেট দিয়েছো তারা কিন্তু ভালো করেই জানো যে 23-এর টেটে কিন্তু অনেকে নেগেটিভ মার্ক থাকে না বলে ঠিকঠাক ভাবে পড়াশোনা করে না। কিন্তু 23-এর টেটের যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেটা কিন্তু 2-3 মাসে পড়ে শেষ করা যাবে না। কনসেপ্ট যদি তোমার বিল্ড করতে হয়, তোমাকে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তারপর তুমি একটা লেভেলে গিয়ে তারপরে গিয়ে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে। মানব জীবনে বিকাশ শুরু হয়, উত্তর কি হবে? মাতৃগর্ভ থেকে বিকাশ কিন্তু শুরু হয়। মাতৃগর্ভ থেকেই মানব জীবনের বিকাশ কিন্তু শুরু হয়। 2 নম্বর দেখো, বিকাশের নীতি নয় কোনটি? বিকাশের নীতি নয় কোনটি? বিকাশ দৈহিক, মানসিক বা সামগ্রিক প্রক্রিয়া, বিকাশ সম্পূর্ণ সহজাত, বিকাশ বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিকাশ পূর্বাভাস যুক্ত। কোনটি হবে উত্তর? বিকাশের নীতি নয় কোনটি? আগের একটা এতে আমার যত সম্ভব আগের 4 নম্বর সিডিপিতে আমাদের একটা প্রশ্ন ছিল যে বিকাশের নীতি নয় কোনটি। সেটি ছিল যে বিপরীতমুখিতা। বিপরীতমুখিতা তো বিকাশের নীতি হতে পারে না। এক্ষেত্রে কোনটি হতে পারে না? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে বিকাশ পূর্বাভাস যুক্ত। এটা বলা যাবে না। বিকাশ পূর্বাভাস যুক্ত অর্থাৎ আমি প্রথমে পূর্বাভাস ফোরকাস্ট করে দিলাম যে এর বিকাশ এইভাবে হবে, এটাও হতে পারে না। বিকাশের নীতি এটা নয় পূর্বাভাস যুক্ত, বরং বিকাশের নীতি দৈহিক ও মানসিক বা সামগ্রিক প্রক্রিয়া। বিকাশ সম্পূর্ণভাবে সহজাত প্রক্রিয়া, সবার মধ্যেই থাকে, এবং বিকাশ বংশগত পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। ওই জন্য আমি এটার পূর্বাভাস কিন্তু দিতে পারি না। 3 নম্বর দেখো, ব্যক্তির মনোসামাজিক বিকাশের ধারাকে এরিকসন কয়টি ভাগে ভাগ করেছেন? ব্যক্তির মনোসামাজিক বিকাশের যে ধারা রয়েছে সেটাকে এরিকসন কয়টি ভাগে ভাগ করেছেন? 7টি, 8টি, 9টি, 10টি ভাগে? ব্যক্তির মনোসামাজিক বিকাশের ধারাকে এরিকসন কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে, দেখো, উত্তর হবে 8টি ভাগে সাধারণত তিনি ভাগ করেছেন। 8টি ভাগে ব্যক্তির মনোসামাজিক বিকাশের ধারাকে এরিকসন 8টি ভাগে ভাগ করেছেন। এই 8টি ভাগগুলো দেখো, এখানে আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে মিস রয়েছে, এটা হবে 7 নম্বর। এটা একটু খেয়াল করো, 7 নম্বর এটা হবে, এটা হবে 8 নম্বর।
8 নম্বর কিন্তু এটা হবে। 7 নম্বর এটা হবে অগ্রমুখিতা। অগ্রমুখিতা ও স্থবিরতা দ্বন্দ্ব, যেটাকে 35 থেকে 65 বছর বয়স পর্যন্ত আমরা ধরে থাকি। অগ্রমুখিতা ও স্থবিরতা দ্বন্দ্ব, এখানে লেখা একটু সমস্যা হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো। অগ্রমুখিতা ও স্থবিরতা দ্বন্দ্ব 35 থেকে 65। মানব জীবনের বিকাশকে টোটাল 8টি ভাগে ভাগ করেছেন। মানব জীবনের বিকাশকে 8টি ভাগে, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব, অর্থাৎ বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব থাকে 0 থেকে 1 বছরের মধ্যে। স্বাধীনতা ও লজ্জার দ্বন্দ্ব থেকে 1 থেকে 2 বছর। উৎসাহ অপরাধবোধের দ্বন্দ্ব থেকে 3 থেকে 5 অথবা 6 বছর। উদ্যোগ ও হীনমন্যতার দ্বন্দ্ব থেকে 6 থেকে 11 অথবা 12 বছর। আত্মবোধ ও ভূমিকা বিভ্রান্তি, অর্থাৎ আমার ভূমিকা কি, সমাজে আমি কে, এই ধরনের ভূমিকা বিভ্রান্তি দ্বন্দ্ব থেকে 12 থেকে 18 বছর। এটাও এই স্তরটা ইম্পর্টেন্ট। হৃদ্যতা একাকিত্বের দ্বন্দ্ব, অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা করে এবং নিজের জীবনে কি পেলো না পেলো তারা হিসাব করতে শুরু করে। সামঞ্জস্যপূর্ণ হতাশার দ্বন্দ্ব 65 বছরের ঊর্ধ্বে। তারপর দেখো, সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না। লিখতে, চলতে, অঙ্কন করতে, সূচে ছুতো পরাতে, সুতো পরাতে সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না। কোনটি হবে উত্তর? উত্তর হবে দেখো, ছুঁচে সুতো পরাতে এটা সূক্ষ্ম পেশির প্রয়োজন হয় না। 5 নম্বর দেখো, সামাজিকীকরণের বাধা কোনটি? সামাজিকীকরণের বাধা কোনটি? উত্তর করবে সবাই। সামাজিকীকরণের বাধা কোনটি? সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন, যেটাকে আমরা বলে থাকি, যে সামাজিকীকরণ যেটা হচ্ছে যে সমাজের সাথে ভালোভাবে মিশে বসবাস করা, অর্থাৎ সমাজের প্রতিটা ব্যক্তির সাথে মিথস্ক্রিয়া করা, সমাজের প্রতিটা ব্যক্তির সাথে মানিয়ে গুছিয়ে চলা, এটাকে আমরা সামাজিকীকরণ বলে থাকি। এই সামাজিকীকরণের বাধা অর্থাৎ সামাজিকীকরণের বাধা বা যেটাকে আমরা ব্যারিয়ার বা সামাজিকীকরণ হতে দিচ্ছে না, এটা কোন ক্ষেত্রে হতে পারে? উত্তর হবে দেখো, উত্তর হবে ঈর্ষা বা হিংসা, যেটাকে আমরা সামাজিকীকরণে বাধা বলতে পারি। সহযোগিতা বাধা, মানে সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু খুব সহযোগিতা দেখা গেল যে পরস্পরের সাথে সহযোগিতা হচ্ছে, এটা সামাজিকীকরণের সহায়তা করে। প্রতিযোগিতাও সামাজিকীকরণের সহায়তা করে। প্রতিযোগিতার মাধ্যমে কোনো দেখা গেল যে মেধাবী, ট্যালেন্টেড বা দেখা গেল যারা যোগ্য তারাও কিন্তু এটা পেলো, এইটার অনুপ্রেরণায় অন্যরাও কিন্তু সেই যোগ্য হওয়ার চেষ্টা করলো, এটা একটা সামাজিকীকরণ হতে পারে। অনুকরণও সামাজিকীকরণ হতে পারে, কিন্তু ঈর্ষা এটা সামাজিকীকরণের ক্ষেত্রে হতে পারে না। শিশুদের আবেগগত অবস্থা, শিশুদের আবেগগত অবস্থার কেমন, শিশুদের আবেগগত অবস্থাটা কেমন, শিশুদের আবেগ কেমন থাকে, যেমন উত্তর করো, তারপর আমি বলে দিচ্ছি। শিশুদের আবেগগত অবস্থা কেমন হতে পারে? দ্রুত পরিবর্তনশীল, বিলম্বিত পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, কোনোটিই নয়। আবেগ, যেটাকে আমরা ইমোশন বলে থাকি, শিশুদের আবেগগত অবস্থা কেমন হতে পারে? উত্তর হবে দেখো, দ্রুত পরিবর্তনশীল শিশুদের আবেগগত অবস্থা। দেখা গেল যে কোনো শিশু দেখা গেল এটা ট্রাইও করতে পারো, যে কোনো শিশু দেখা গেল যে তাকে হাতে একটা চকলেট দেওয়া হলো, সে হাসবে, সে খুশি হবে। এবারে তুমি কিছুক্ষণ পরে যদি চকলেটটা হাত থেকে কেড়ে নাও, তাহলে কি হবে? সে কিন্তু কান্না শুরু করবে। আবার যদি চকলেটটাকে ফেরত দাও, তাহলে আবার কিন্তু সে খুশি হবে। তাহলে আবেগের যে পরিবর্তন, এই হাসি, এই কান্না, এইটা যে পরিবর্তন, এই দ্রুত পরিবর্তন শিশুদের আবেগগত অবস্থা, যেটা বড়দের ক্ষেত্রে দেখা যায় না, তার একটা স্থায়ী প্রভাব কিন্তু থাকে। 7 নম্বর দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা প্রথম কে বলেছিলেন? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার। অন্তর্দৃষ্টিমূলক শিখন, হঠাৎ করে কোনো কিছুর সমাধান আমাদের মনে চলে আসে। এর আগেও আমরা ক্লাসে আমার যে সিডিপির 4 অথবা 2 অথবা 3 আমি আলোচনা করেছিলাম যে অন্তর্দৃষ্টিমূলকটা কি, হঠাৎ করে কোনো সমস্যার সমাধান আমাদের মনে চলে আসা, সেটাকে আমরা অন্তর্দৃষ্টি বলে থাকি। যত সম্ভব সিডিপি 1-এ আমরা আলোচনা করেছিলাম। এটা উত্তর করার চেষ্টা করো যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা কে প্রথম বলেছেন? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার।
উত্তর হবে, দেখো উত্তর হবে কোহলার বলেছেন অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা কিন্তু কোহলার বলেছেন। বুদ্ধির বিকাশের প্রাসঙ্গিক নয়, বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়, চিন্তন, স্মরণ, নৈতিক উন্নয়ন, প্রত্যক্ষ। বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয় কোনটি? প্রত্যক্ষ নয়, এটা প্রত্যক্ষণ হবে। বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয় কোনটি? চিন্তন বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক, অর্থাৎ চিন্তা করার ক্ষমতা রয়েছে, স্মরণ অর্থাৎ স্মৃতিশক্তির সংরক্ষণ এবং সেটা মনে করা, এক্ষেত্রে আমাদের বুদ্ধির বিকাশের সঙ্গে সম্পর্কিত, নৈতিক উন্নয়ন সম্পর্কযুক্ত, কিন্তু প্রত্যক্ষণ সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ দেখা যেটা আমরা বলি ওটা বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়, বাকি তিনটি কিন্তু প্রাসঙ্গিক বিষয়। 9 নম্বর দেখো, বুদ্ধি সম্পর্কে কোনটি সঠিক? বুদ্ধি হলো শিখনের ক্ষমতা, বুদ্ধি হলো অভিযোজনের ক্ষমতা, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা, উপরের সবকটি। বুদ্ধি সম্পর্কে কোনটি সঠিক? বুদ্ধি হলো শিখনের ক্ষমতা, অর্থাৎ কোনো কিছু শেখার জন্য আমাদের বুদ্ধি প্রয়োজন হয়, অবশ্যই বুদ্ধির প্রয়োজন হয়। অভিযোজনের ক্ষমতা, নতুন কোনো পরিস্থিতিতে গিয়ে আমি সেভাবে তাদের সাথে মানিয়ে চলবো, এটা আমার অভিযোজন ক্ষমতা হবে। যেমন বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা, অর্থাৎ কোনো কিছু আমি সামনে উপস্থিত নেই, তারপরেও কিন্তু আমি ওটা সম্পর্কে চিন্তা করতে পারছি, কল্পনা করতে পারছি, হিসাব করতে পারছি, এটাকে আমরা বিমূর্ত চিন্তনের ক্ষমতা বলে থাকি। তাহলে বুদ্ধি সম্পর্কে কোনটা সঠিক? উত্তর কি হবে? দেখো উত্তর হবে উপরের সবকটি। উপরের সবকটি হচ্ছে বুদ্ধি সম্পর্কে সঠিক, যে বুদ্ধি হলো শিখনের ক্ষমতা, অভিযোজনের ক্ষমতা, বিমূর্ত চিন্তনের ক্ষমতা। যাদের বুঝতে সমস্যা হচ্ছে বারবার একটুখানি দেখবে যে অভিযোজন, বিমূর্ত চিন্তন এবং শিখনের ক্ষমতা সম্পর্কে কি বলা হচ্ছে। 10 নম্বর দেখো, শিক্ষার্থীর অনুপস্থিতির অভ্যাসের পরিপ্রেক্ষিতে, মানে শিক্ষার্থীর অনুপস্থিতি বাড়ছে বিদ্যালয়ে, সেক্ষেত্রে অভ্যাস যে একটা অনুপস্থিতি তার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেই অভ্যাসের পরিপ্রেক্ষিতে কি বলা যায়, কি অ্যাকশন নেওয়া যায়? উত্তর হবে, দেখো শিক্ষক বৃন্দ এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে দেখবেন, যে অনুপস্থিতি যদি শিক্ষার্থীর একটা অভ্যাসে পরিণত হয়, সেক্ষেত্রে এটি একটি সমস্যাপূর্ণ বা একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে তিনি দেখবেন। 11 নম্বর দেখো, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত? উত্তর করবে সবাই। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমুখী দক্ষতা গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা, ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, কোনটি শিক্ষার লক্ষ্য হওয়া উচিত? সিডিপির ক্ষেত্রে যেগুলো আমি মুখস্থ, আমি আগেও বলেছিলাম যে সিডিপির ক্ষেত্রে যে উত্তর করার একটা নিয়ম বা পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে আমরা কোন কোন টার্মগুলো সিডিপির উত্তরের ক্ষেত্রে বাদ দেব, সেগুলো কিন্তু আমি এর আগের 23 টেট যখন আমি পড়িয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু যারা কমন, অনেকগুলোই কমন কিন্তু অনেকে এসছে, সেক্ষেত্রে আমি সেখানেও বলে দিয়েছিলাম, এবারেও কিন্তু আমি বলে দেব যে কোন কোন টার্ম বা এগুলো বাদ দিতে হবে। সেই টার্মগুলোর ক্ষেত্রে সিডিপির মুখস্থ বিদ্যা বলে কিছু নেই, সবকিছু কিন্তু কনসেপ্ট দরকার হয়। আমি আবারও বলছি যে 23 টেটে যে ধরনের প্রশ্নগুলো এসছে অস্বাভাবিক কিছু নয়, এবং অনেকে যারা মনে করছে যে 3 মাস পরে আমি ওই ধরনের প্রশ্নের সমাধান করব, এটা কিন্তু অস্বাভাবিক জিনিস। পড়তে গেলে নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট করে পড়তে হবে, সেটা অনেকদিন কনসেপ্ট বিল্ড করে পড়তে হবে। কিন্তু 2-3 মাসে বা 2.5 মাসে ওই ধরনের প্রশ্নের সমাধান করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে, এটা আমি বারবারও বলছি। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। উত্তর হবে, দেখো ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের যে ব্যবহারিক জীবন, সেটাকে প্রস্তুত করা। যেমন আদিম যুগে মানুষ যখন জীবন জীবিকা অর্জনের জন্য প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে চলতো, তাদের এটাই সবসময় এটাই শিক্ষা তারা নিত যে আমাদের ব্যবহারিক জীবনে উপযোগী করে আমাদের বাঁচতে হবে, তাই না? তাহলে আমাদের বর্তমানে
শিশু কেন্দ্রিক শিক্ষায় এগুলো কিন্তু রয়েছে, যে আমাদের ব্যবহারিক জীবনে আমরা কিভাবে বেটার করতে পারবো সে সম্পর্কে আমাদের স্কুল কলেজে কিন্তু শিক্ষা দেওয়া হয়ে থাকে। 12 নম্বর দেখো, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি ভাবে সংশ্লিষ্ট নয়? উত্তর করবে, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? দেখো, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য নির্ণয়। শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়। শিক্ষার উদ্দেশ্য নির্ণয় করবে বা লক্ষ্য নির্ধারণ করবে দর্শন, এবং সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যাবে মনোবিজ্ঞান সম্মতভাবে শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুত করিয়ে সেই উদ্দেশ্য কিভাবে সফল করা যাবে, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের কাজ। উদ্দেশ্য বা লক্ষ্য নির্ণয় মনোবিজ্ঞান কাজ নয়। পাঠ্যক্রম রচনায় মনোবিজ্ঞানের কাজ রয়েছে। পাঠ্যক্রম কিভাবে রচনা করলে শিক্ষার্থীরা তাদের মাথার মধ্যে, তাদের ব্রেনে জিনিসটা নিতে পারবে এবং স্থায়ী হবে। শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণে কিভাবে শিক্ষার্থীদের পড়ালে তারা সর্বোচ্চ মাত্রায় তারা শিখতে পারবে, এবং শিক্ষার ব্যবস্থাপনায় কিভাবে ম্যানেজমেন্ট করলে শিক্ষার্থীদের মধ্যে তাদের অপসঙ্গতি আসবে না, তাদের মধ্যে হীনমন্যতা বোধ আসবে না, তাদের মধ্যে ভয় জাগবে না, কিভাবে ব্যবস্থাপনাটা করা যায়, এটা মনোবিজ্ঞানের প্রত্যক্ষ বিষয়, কিন্তু শিক্ষার উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নয়। তারপরে প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞান একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া নাকি বহুমুখী প্রক্রিয়া? শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের প্রক্রিয়া? উত্তর হবে দেখো বহুমুখী প্রক্রিয়া। শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। আমাদের ফাউন্ডেশন ব্যাচ 18 তারিখ থেকে শুরু হয়েছে, তারা ফাউন্ডেশন 3.0 তে এখনো যুক্ত হয়নি, এবং ডব্লিউবি টেট ছাড়াও যাদের অন্যান্য পরীক্ষার লক্ষ্য রয়েছে, যেমন ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এসএসসি, তারা কিন্তু আমাদের 3.0 ব্যাচ যে নতুন যেটা শুরু হয়েছে সেটা কিন্তু জয়েন তোমরা হতে পারো। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো শিশু কেন্দ্রিক শিক্ষা, জীবন কেন্দ্রিক শিক্ষা, ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা, উপরের সবগুলি। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান কোথায়? উত্তর করো। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হচ্ছে উপরের সবগুলিতে। শিশু কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞান অবশ্যই দরকার হয়, অপরিহার্য। জীবন কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ বর্তমানে শিক্ষা হচ্ছে জীবন কেন্দ্রিক, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া, সেক্ষেত্রে মনোবিজ্ঞান বিশেষ প্রয়োজন হয়। ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ প্রয়োজন রয়েছে। 15 নম্বর দেখো, শিক্ষার্থীর অপসঙ্গতির কারণ কি? অপসঙ্গতি মানে হচ্ছে এমন কিছু আচরণ করা যেটা সমাজ প্রত্যাশিত নয়, বা সমাজের নিয়ম মেনে চলছে না, বা অর্থাৎ সমাজ যে আচরণটা প্রত্যাশা করে সে ধরনের আচরণ নয়, এটাকে বলা হয় অপসঙ্গতি। সেই অপসঙ্গতির কারণ হিসাবে কি বলা যায়, যে শিক্ষার্থীর অপসঙ্গতির কারণ কি? অতিরিক্ত চাহিদা নাকি অতিরিক্ত চাহিদা, নাকি জন্মগত বৈশিষ্ট্য, নাকি প্রতিকূল পরিবেশ, কোনটি? অপসঙ্গতির কারণ কোনটি? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাহিদা হচ্ছে শিক্ষার্থীর অপসঙ্গতির কারণ। অতিরিক্ত চাহিদা শিক্ষার্থীর অপসঙ্গতির কারণ। কারণ কি, অপসঙ্গতি যদি অতিরিক্ত চাহিদার হয় সেক্ষেত্রে কিন্তু অন্য ভাবে সে চাহিদা, নিজের চাহিদা তৃপ্ত করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু অতিরিক্ত ভাব কিন্তু তার মধ্যে চলে আসবে। 16 নম্বর দেখো, নিম্নের কোন লক্ষণটি শিশুর অপসঙ্গতিকে নিশ্চিত করে? মানে কোন লক্ষণটা দেখলে বোঝা যাবে শিশুর মধ্যে অপসঙ্গতি রয়েছে? যেমন শিশুর আচরণ যখন অল্প বয়সী শিশুদের মতো হয়, শিশুর আচরণ যখন অধিক বয়সী শিশুদের মতো হয়, শিশুর আচরণ যখন সমাজ প্রত্যাশিত হয় না, শিশু যখন তার আচরণ নিয়ন্ত্রণে অক্ষম হয়, কোনটি? নিচের কোন লক্ষণটি শিশুর অপসঙ্গতিকে নিশ্চিত করে?
উত্তর কি হবে দেখো, শিশুর আচরণ যখন সমাজ প্রত্যাশিত হয় না তখন শিশুর মধ্যে অপসঙ্গতিকে বলা যায় যে, সে নিশ্চিতভাবে বলা যায় যে শিশুর মধ্যে অপসঙ্গতি রয়েছে। ব্যক্তির চাহিদাগুলিকে কোন মনোবিদ পিরামিড আকারে রূপ দিয়েছেন? অর্থাৎ ব্যক্তির চাহিদা রয়েছে যে বেসিক লেভেল থেকে একদম উপরের এক্সট্রিম লেভেল পর্যন্ত, এই চাহিদাগুলিকে পিরামিড আকারে রূপ দিয়েছেন কোন মনোবিদ? কার্ল রজার্স, ম্যাসলো, ফ্রয়েড, আইজ্যাক। উত্তর করবে উত্তর হবে ব্যক্তির চাহিদাগুলিকে মনোবিদ পিরামিড আকারের রূপ দিয়েছেন ম্যাসলো। মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে উল্লেখ করেছেন হেলেন স্টাডা, বিএস ব্লুম, গ্রোনল্যান্ড, এস স্টিভেন্স। মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে উল্লেখ করেছেন কে? মূল্যায়নকে ত্রিভুজ আমরা পড়বো পরে যে মূল্যায়ন ত্রিভুজটা কি, বা এর পরেই মনে রয়েছে দেখছি। এটা মূল্যায়ন ত্রিভুজ হিসাবে উল্লেখ করেছেন বিএস ব্লুম। হ্যাঁ, এটা দেখো, ভালো করে দেখো মূল্যায়ন ত্রিভুজটা কি। বেঞ্জামিন ব্লুম শিক্ষার উদ্দেশ্য, শিখন, অভিজ্ঞতা, মূল্যায়নের মধ্যে সম্পর্ক নির্ণয় ত্রিভুজের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। বেঞ্জামিন ব্লুম শিক্ষার উদ্দেশ্য, শিখন, অভিজ্ঞতা, মূল্যায়নের মধ্যে সম্পর্ক একটা ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এবং এই তিনটে যে ত্রিভুজ দেখো, যে ত্রিভুজের তিনটে লক্ষ্য, মানে প্রথমে দেখো শিক্ষার লক্ষ্য, শিখন, অভিজ্ঞতা এবং মূল্যায়ন পদ্ধতি, এই দুইয়ে মিলে কিন্তু শিক্ষার লক্ষ্যে আমরা পরিচিত হতে পারি। এই মূল্যায়ন ত্রিভুজ বেঞ্জামিন ব্লুম দিয়েছেন। প্রথমে শিক্ষার লক্ষ্য নিরূপণ করা হবে, প্রথমে শিক্ষার লক্ষ্য এটা নিরূপণ করা হবে এবং শিক্ষা ও লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীর সম্মুখে কতগুলি সুনির্বাচিত শিখন অভিজ্ঞতা স্থাপন করা হয়। শিখন অভিজ্ঞতা স্থাপন করা হলো, শিক্ষার লক্ষ্য স্থাপন করার পর শিখন অভিজ্ঞতা স্থাপন করা হবে এবং তারপর হচ্ছে বিভিন্ন কৌশলের সাহায্যে শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতাগুলির কার্যকারিতা যাচাই করা হয়, যেটা মূল্যায়ন পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার লক্ষ্যে কতটা পৌঁছাতে পারলো না পারলো সে সম্পর্কে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি। 19 নম্বর দেখো, শিক্ষামূলক কোন কর্মসূচিতে মূল্যায়ন বিশেষ গুরুত্বপূর্ণ? শিক্ষামূলক কোন কর্মসূচিতে মূল্যায়ন বিশেষ গুরুত্বপূর্ণ? উত্তর হবে দেখো, উপরের সবগুলিতে মূল্যায়ন বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারে, পাঠ্যক্রমের কার্যকারিতা নির্ধারণে, বিদ্যালয়ের গুণগত মান নির্ণয়। কোনটি সঠিক নয়? শিক্ষার্থীর কোনো বিষয়ে পারদর্শিতা বিচারের শর্ত হলো উদ্দেশ্য স্থির করা, সময় নির্দিষ্ট করা, শিক্ষোপকরণ ব্যবহার করা, শিক্ষণ প্রক্রিয়া। উদ্দেশ্য স্থির করা, সময় নির্দিষ্ট করা, শিক্ষোপকরণের ব্যবহার করা, শিক্ষণ প্রক্রিয়া। নিচের কোনটি সঠিক নয়? উত্তর করবে সবাই। পারদর্শিতা বিচারের শর্ত হলো শিক্ষোপকরণের ব্যবহার করা, এটা সঠিক নয়। শিক্ষার্থী কোনো বিষয়ে পারদর্শিতা বিচারের শর্ত শিক্ষোপকরণের যথাযথ ব্যবহার। শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারে বিদ্যালয়ে ব্যবহার করা হয় আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা, শিক্ষককৃত পারদর্শিতার অভিক্ষা, পরীক্ষা পদ্ধতি নাকি গতানুগতিক পরীক্ষা পদ্ধতি বা শিক্ষকের মতামত, কোনটি ব্যবহার করা হয়? শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন হয় পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি আমাদের বেশি প্রচলিত রয়েছে। গতানুগতিক পরীক্ষা পদ্ধতি, শিক্ষকের মতামত এখানে প্রয়োজন হয় না। শিক্ষককৃত আদর্শায়িত ব্যবহার করা হয় না, পরীক্ষা পদ্ধতিটাই বর্তমানে প্রচলিত রয়েছে। 22 নম্বর দেখো, কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, সব বস্তুকে সজীব মনে করা। উপরোক্ত পরীক্ষাগুলি পিয়াজের মতে, জিন পিয়াজেটের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের সাথে বৈশিষ্ট্য সাথে সম্পর্কযুক্ত? ভালো করে পড়ে উত্তর করবে। সব বস্তুকে সজীব মনে করা, অ্যানিমিস্টিক থিঙ্কিং, এটা বললেই তো বোঝা যাবে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। 23 নম্বর দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের
অবদান আছে তার মধ্যে অন্যতম হলো মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা নাকি সবগুলি? উত্তর হবে দেখো সবগুলি শিশু কেন্দ্রিক শিক্ষার বিকাশে অন্যতম রয়েছে। 24 নাম্বার দেখো কোনটি সঠিক নয়? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি? স্বাধীনতা, সক্রিয়তা, পুস্তক কেন্দ্রিকতা, সৃজনশীলতা। অনেকটা সহজ রয়েছে এই জিনিসটা, এই উত্তরটা করো। উত্তর হবে দেখো পুস্তক কেন্দ্রিকতা। এটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। পুস্তক কেন্দ্রিকতা কেন থাকবে? স্বাধীনতা থাকবে, সক্রিয়তা থাকবে, সৃজনশীলতা থাকবে। শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার্থীর স্বাধীনতা, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এগুলো সবই শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে পড়ছে। সৃজনশীল শিক্ষা থাকবে, বৃত্তি আগ্রহ জাগ্রত করা, ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করা, আর স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাও থাকবে, এবং জীবন কেন্দ্রিক শিক্ষা সুনাগরিক তৈরি করে। আমাদের টিডব্লিউএস অ্যাপে পরীক্ষা প্রস্তুতি ব্যাচ শুরু হবে। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি অবশ্যই রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যাবে। টাইপ 2 শিখন কোন তত্ত্বকে বলা হয়? টাইপ 2 শিখন কোন তত্ত্বকে বলা হয়? আমি যত সম্ভব আলোচনার সাপেক্ষে বলেছিলাম উত্তর হবে স্কিনারের তত্ত্ব। এটা আমরা পরে আলোচনা করব। আজকে এ পর্যন্ত। পরবর্তী সিডিপি তে আমরা আলোচনা করব আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড করতে সাহায্য করবে। আমি বারবার বলছি, দু ধরনের পরীক্ষা কিন্তু তোমাদের সুবিধা হবে। সিডিপির ক্ষেত্রে এই সমস্ত ক্লাস করার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে ধরনের পরীক্ষায় তোমাদের সমস্যা হয়েছিল 23 স্টেটে, আমি আশা করব এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে ওই 23 স্টেটের মতো কনসেপ্টগুলো কিন্তু মানে কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা করতে পারবে। চলো আজকে এ পর্যন্ত।